শাশুড়ি মায়ের এই অবস্থার জন্য তিনি নিজেই দায়ী, কারণ সে টাইমে মোটেও খাবার খায় না। আর আজকে এমন একটা জিনিস পেয়েছি, সেটা এরকম টাইমে মোটেও পাওয়া যায় না, আর পাওয়া গেলেই না সেটা একটা অমূল্য খাবার বলতে পারেন এখনকার দিনে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 7:10-15 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। মিনিমাম 6:10-15 মতো বাজবে, ওই রকম টাইমে উঠেছিলাম। উঠে পরে জামা কাপড় যা কাচাকুচি করার ছিল আমার সোনামায়ের, ওগুলো সব কিছুই কেচে ছাদেতে মিলে দিয়ে চলে এসেছি। আজকেও না ওয়েদারটা একটু কেমন লাগছে, মনে হচ্ছে রোদ্দুর দেবে না, তবে আবার বেলা দিকে একটু রোদ্দুরটা দিচ্ছে। এই মুহূর্তে আমি সকালের মুড়ি খাবার খাওয়াটাও কমপ্লিট করে দিয়েছি। তো ঠাকুমা দেখলাম যে একা একাই তরকারি বানাচ্ছিল। সকালের বাসি জল ফেলিয়ে টাটকা জলও নিয়ে চলে এসেছি। সোনামায়ের জন্য জলও রোদে দিয়ে দিয়েছি স্নান করার জন্য। তো সকালে টুকিটাকি যে কাজগুলো থেকে থাকে সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনাদেরকে তো বলেইছি যে সোনামা এখন একটু দেরিতেই উঠছে, সেই কারণে ভাবলাম আমি না হয় এই দিকটা একটু বাগিয়ে নিই, তাহলে আমার রান্না করতে বেশ সুবিধা হবে। আজকে খুব একটা বেশি তরকারি হবে না, আজকে ওই টুকিটাকি কটা মাত্র তরকারি হবে। কালকে কলমি শাক এনেছিল মা বাড়ির থেকে, ওই কলমি শাক হবে, আর অর্ধেকটা মতো এঁচোড় ছিল, ওই অর্ধেকটা মতো এঁচোড় রান্না হবে, আর টমেটো চাটনি হবে। আগে বাড়িতে সেরকম কোনো সবজিপাতি নেই, জানেন তো। এখন সবজিপাতি এতটাই টানাটুনি পড়েছে কি আর বলবো। এঁচোড়টা বাবা সেদিনকে কিনে এনেছিল, অর্ধেকটা একদিন হয়েছিল আর অর্ধেকটা আজকে হবে। তো যাই হোক, ওই এঁচোড়ের তরকারিটার জন্যই প্রথমে পেঁয়াজ রসুন আদাটা ছাড়িয়ে নিলাম। আর ওই যে রসুনটা দেখলেন, ওটা নতুন রসুনই কিন্তু ছাড়ালাম। এই নতুন রসুনগুলি ছাড়াতে বেশ ভালো লাগছে, কিন্তু ছালগুলো একটু মোটা মোটা, তবে একটু ছাড়াতে টাইম লাগে, তবে ছাড়াতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আর এই যে একটা মতো টমেটো ছিল ফ্রিজে, ভালো বেশ টমেটোটি, এই টমেটোটি বনিয়ে দিলাম। আর যেগুলো টমেটোর চাটনি করব সেগুলো খুব একটা যে পাকা তা কিন্তু নয়, আধ কাঁচা আধ পাকা রয়েছে। তো সেই কারণে ভাবলাম ওগুলো না হয় চাটনি করে দেবো। আর এই একটা টমেটো রয়েছে বেশ পাকা টপটপে ছিল, ওইটা না হয় ওই এঁচোড়ের তরকারিটি দিলাম। তারপরে ঠাকুমা ওইদিকে আলুগুলি বানাচ্ছিল, তারপরে আমি ভাবলাম না হয় এইদিকে আমি এঁচোড়টি বনিয়ে দিই। তো সেই কারণে হাতে অল্প পরিমাণে তেল বুনিয়ে নিলাম, তাতে না হাতে ওই এঁচোড়ের আঠাটা লেগে না যায়। আমাদের তরকারি বেশিরভাগ ঠাকুমাই বনিয়ে থাকি, আমি খুব একটা বেশি বানাই না, বা দিদি ভাই মা কেউই খুব একটা বেশি বানায় না, ঠাকুমাই বেশিরভাগ তরকারি বনিয়ে থাকি। তো সেই কারণে তরকারি কাটার দিকে খুব একটা আশা হয় না। এই কদিন সোনামা একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, তো সেই কারণেই তরকারি কাটার দিকে আসা হচ্ছে। তো যাই হোক, প্রথমে এঁচোড়ের ছালটা ভালো করে ছুলে নিলাম। তারপরে মাঝের যে একটা শক্ত অংশ রয়েছে, ওই অংশটি বাদ না দিলে খেতে খুব একটা ভালো লাগে না, আর খুব একটা ভালো মতো সেদ্ধও হয় না। তো সেই কারণে ওই অংশটা বাদ দিয়ে দিলাম। আর ঠাকুমা একটু বানালে এঁচোড়টা একটু বড় বড় বানায়, কিন্তু আমরা যদি বানাই না এঁচোড়টা একটু ছোট ছোট বানাই, যাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মানে মশলাটা যেন এঁচোড়টার মধ্যে ভালো করে ঢুকে, তাহলে বেশ খেতে ভালো লাগে। তো ঠাকুমা আমাকে বারবার বললো যে অত ছোট বানাস না, একটু বড় বড় বোনা, যেহেতু ঠাকুমা ওইটা বনিয়ে অভ্যস্ত। কিন্তু আমি শুনিনি, আমি ছোট ছোটই বনিয়েছি, কারণ মশলাপাতিটা ভালো পরিমাণে ঢুকে। তো যাই হোক, এঁচোড়ের ছালগুলো তো আর গরুকে দেওয়া যাবে না, তো সেই কারণে ঠাকুমা বললো ওগুলো গরুকে দিস না, ওগুলো না হয় বাইরে একটা ডেনে ফেলিয়ে দিয়ে চলে আয়। তো যাই হোক, ওটা ওইদিকে ফেলিয়ে দিয়ে চলে এসেছি, আর এইদিকে আমি এঁচোড় আলুটা ধুয়ে নিয়ে চলে আসি। এটা এইদিকে সেদ্ধ করতে বসিয়ে দিই, এরপর আমি ভাতটিও চাপিয়ে দেবো। মিনিমাম ওই 7:45 মতো হয়তো বেজে গিয়েছে এই মুহূর্তে। এই টুকিটাকি তরকারি বানাতে না বেশ অনেকক্ষণই টাইম লাগে। উমা আমাদের তরকারিটি বনিয়ে দেয় বলে আমরা খুব একটা অসুবিধায় পড়ি না, নাহলে এই বাচ্চা ছেলে নিয়ে যদি তরকারি বনিয়ে রান্না চাপাতে হতো তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। কারণ সোনামা, তারপরে আমাদের একটা পুচকু সোনা রয়েছে, ওই দুজনাই সকাল করে উঠে যায়। সোনামা যদিও একটু বেলা করে ঘুমোয়, পুচকু সোনাটা সকাল সকাল উঠে পড়ে। ওরা যদি উঠে যায় তাহলে তার কোনো কিছুই বাগানো যায় না, তখন একটু বেশিই তাড়াহুড়ো লাগে। এখন সোনামা ঘুমিয়ে রয়েছে বলে ঠাকুমার সাথে একটু তাড়াতাড়ি তরকারি পাতি বনিয়ে নিতে পারছি। ওই শাকগুলি আর আলু ছালগুলি আমি একটা বাটিতেই কুড়িয়ে দিচ্ছিলাম। ঠাকুমা বললো যে না, শাকগুলো আলাদা ফেলিয়ে দিয়ে আয়, আর ওই আলু ছালগুলি নাকি ঘাটাটাই দিয়ে দিতে বললো। সেই কারণে বিশেষ করে আমি আলু ছালগুলি ঘাটাটাই দিয়ে চলে এলাম, আর ওই যে শাক পাতাগুলি ছিল ওগুলো বাইরে ডেনে দিয়ে চলে এলাম। তো যাই হোক, জায়গাটা ভালো মতো ঝেঁটিয়ে নিই, একেবারে রান্নার শাল থেকে ঝেঁটিয়ে নিয়ে চলে আসবো, যেহেতু নাতা দেওয়ার পরে আর ঝেঁটানো হয়নি রান্নার শালটা। আরে আমি বা দিদি ভাই রান্না চাপানোর আগে যে হোক একবার ঝাঁটিয়ে নিই, তারপরে না হয় রান্নাটা চাপাই। আর তরকারি বানানোর পর ওই জায়গাটিও ঝাঁটিয়ে নিই, যেহেতু ঠাকুমা বেশিরভাগ টাইম ওইখানটাতেই খাবারটা খেতে বসে। তো যাই হোক, চলুন ঝাড়টা দিয়ে নিই, তারপরে না হয় রান্নাটা চাপিয়ে
চাপিয়ে দেবো। ওইদিকে আমি টাইমটা দেখে এলাম, টাইমটা হচ্ছে 7:50 মতো বাজছে এই মুহূর্তে। আর এইদিকে আমি বললাম তো টাটকা জলও নিয়ে চলে এসেছি। আর আলুতে এঁচোড়ের সেদ্ধটা তখন দিইনি, ভাবলাম এই দিকটা বাগিয়ে নিয়ে একদম ক্লিনিং করে নিই, তারপরে না হয় আলুতে আর এঁচোড়ের সেদ্ধটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা নামিয়েই তাহলে শাকটা করে পরে এই এঁচোড়ে আলু তরকারিটা করে নিতে পাবো। তো যাই হোক দাঁড়ান, অল্প পরিমাণে নুনটা দিই। এই নুনটা দিয়ে পরে যদি সেদ্ধ করতে দিই না, ওই আলু আর এঁচোড়টার মধ্যে অল্প মতো নুনটা ঢুকে, তাহলে তরকারিতে আলু আর এঁচোড়টা না খুব সুন্দর খেতে লাগে। আমি যদি শুধু তরকারির আলুও সেদ্ধ করতে দিই, অল্প পরিমাণে নুন দিয়ে পরে সেদ্ধ করতে দিই, তাহলে তরকারিটার স্বাদটাই আলাদা হয়। আপনাদেরকে হয়তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে ফ্রিজটা একটুখানি ডিপ ক্লিনিং করব, কারণ এই কিছুদিন আগেই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছে। তো সেই কারণে ফ্রিজে আরে টুকিটাকি অনেক কিছুই রাখা হয়েছিল, ফল মূল, দই, চাচ্ছি, মিষ্টি, নানা পাতি, মানে যাবতীয় সব কিছু আমাদের ফ্রিজের মধ্যেই রাখা হয়েছিল। তো সেই কারণে ফ্রিজটা একটুকু নোংরা হয়েছে। আর যখন থেকে আমাদের ফ্রিজটা কেনা হয়েছে তারপর থেকে কিন্তু পরিষ্কার করা হয়নি। আমি যতটুকু জানি ফ্রিজ খুব একটা বেশি বলে পরিষ্কার করতে নেই, তো সেই কারণে আমরা ফ্রিজটা পরিষ্কার করিনি। আর আজকে হাতে যেহেতু একটু টাইম রয়েছে, আজকে খুব একটা বেশি তরকারিও হবে না, আর সকাল সকাল রান্নাও হয়ে গিয়েছে, তো সেই কারণে ভাবলাম না হয় একটু ফ্রিজটা পরিষ্কার করি। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 9টা 9:30 মতো বাজবে। সোনামা উঠেছিল মিনিমাম ওই 8টা 10-15 মতো টাইমে। ওকে উঠিয়ে পরে ক্লিনিং করিয়ে মুখ ধুইয়ে খাবার খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। ও আমার আশেপাশেই ঘুরছে জানেন তো, এই ফ্রিজগুলি পরিষ্কার করছি, ও শুধু আমার দিকে তাকিয়ে রয়েছে। তবে আমি ভালোবেসে আস্তে আস্তে বুঝাচ্ছিলাম যে সোনামা এদিকে আসবে না, কিন্তু এগুলো হাতে লেগে গেলে হাতে ব্যথা লাগবে, তো সেই কারণে খুব একটা আসছিল না। আর ও সিঁড়িতে বসে বসে কিছু একটা নিয়ে খেলা করছিল এক মনে, তো সেই কারণে বিশেষ করে আসছিল না। তবে আমি যতই ভালো করে বলি না কেন, ও ঠিক শুনবে না, ও ঠিক আমার কাছে চলে আসবে জানেন তো। আর এই যে কাচের যে তাকগুলি রয়েছে, আমি জানতাম না যে এগুলো ফোল্ডিং সিস্টেম, এগুলো বার করা ঢুকোনো যায়। তো একটা খুলে দেখলাম যে না, এগুলো বার করে ঢুকোনো যাচ্ছে, তো সেই কারণে বিশেষ করে বার করলাম। ভাবলাম যে আমি বার করব না, তবে দেখলাম যে না, বার না করলে না ওই যে মিষ্টির যে দাগগুলি বসে রয়েছে একদম চিটিয়ে রয়ে গিয়েছে, ওটা একটু ডিপলিভাবে পরিষ্কার না করলে ওটা মোটেও পরিষ্কার করা যাবে না। তো সেই কারণে থোকে থোক সব কিছু বার করে একদম ডিপ ক্লিনিং করে সব কিছু একদম জায়গা জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে সোনামা চলে এসেছে দুষ্টুমি করার জন্য। তো যাই হোক দাঁড়ান, ফ্রিজে যা যা যাবতীয় সব কিছু ছিল সব একদম জায়গা জায়গা মতো রেখে দিই। এই যে 3 বোতল জল থাকে, এই জলগুলি বেশিরভাগ টাইম আমার শ্বশুরমশাই খেয়ে থাকে। আমাদের বাড়ির খুব একটা বেশি কেউ ফ্রিজের জল খায় না, বেশিরভাগ আমাদের শ্বশুরমশাই খেয়ে থাকি। মাঠ থেকে এলে তখন একটু ঠান্ডা জলটা খেয়ে নেয়। আমরা বারণ করা সত্ত্বেও কিন্তু শোনে না, কারণ বাবা যেহেতু হাই প্রেশার রোগী, তো সেই কারণে বাবার গরমটা একটু বেশি পরিমাণেই করে। আর এই যে এইদিকে দইটা দেখুন, মা কালকে বসিয়েছিল, তবে খুব একটা বেশ ভালো বসেনি জানেন তো। তোলাতে দইটা বসে গিয়েছে কিন্তু ওপরটা জলের মতো হয়ে গিয়েছে, কেন জানি না। তো সেই কারণে ভাবলাম যে ফ্রিজে একটু রাখি, যদি একটু চাপ চাপ করে বসে তাহলে বসুক। তো যাই হোক চলুন, ফ্রিজটা আমার ডিপ ক্লিনিং হয়ে গিয়েছে। ফ্রিজটা অফ করে ডিপ ক্লিনিং করছিলাম, অন করে দিলাম। তো যাই হোক, ওই যে ফ্রিজটি ডিপ ক্লিনিং করলাম, তারপরে সোনামা পটি করেছিল, ওর পটিটি ক্লিনিং করিয়ে একবার ব্রেস্ট ফিডিং করিয়ে আর অল্প পরিমাণে শরবত খাইয়ে দিয়ে এলাম তাল মিষ্টির। তো তারপরে ওর পাপার কাছে রয়েছে, আজকেও যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে ওর পাপার কাছে ফ্যানের তলাতে বসিয়ে দিয়ে এসেছি। আজকে খুব একটা বেশি তরকারি পাতি হবে না, তো শাকটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। আর আজকে শাকটা ভাবছি রসুন দিয়ে আর ওই বড়ির ফোড়ন দিয়ে সাতুলবো। বড়ির ফোড়নটা আগেই ভেজে নামিয়ে নিলাম, আর ফোড়নের মধ্যে অল্প পরিমাণে জিরে, লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছিলাম। ওইটা হালকা খরা খরা হয়ে আসার পরেই শাকটা দিয়ে দিলাম। আর বড়িটা না অল্প সাইড দিকে একটু ভেঙে গুঁড়িয়ে রেখেছিলাম, তো ওইটাও এরপরে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। আর শাক দিয়ে আমি অল্প পরিমাণে নুন আর মিষ্টি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, বড়ির ফোড়নটা দিয়ে পরে নাড়াচাড়া করেই নামিয়ে দেবো, খুব একটা বেশি ভাজার দরকার নেই। তো যাই হোক, আজকে শাকটা খুব একটা বেশি পরিমাণে হয়নি, অল্প পরিমাণে হয়েছে। আমাদের বাড়িতে যেহেতু সদস্য সংখ্যাটা একটু বেশি, তবে আজকে আবার ভাগ্যবশত কেউ খাবে না জানেন তো বাড়িতে। আমাদের গ্রামে আজকে একটা অন্নপ্রাশন বাড়ি রয়েছে, ওইখানে নাকি বাবার আর দাদা ভাইয়ের নিমন্ত্রণ রয়েছে। তো যাই হোক, শাকটা আমার মায়ের আর সোনা মায়ের পাপার কুলিয়ে যাবে। ঠাকুমা শাকপাতি খুব একটা বেশি খায় না। তো যাই হোক, ভাবলাম যে এঁচোড়ের তরকারিটা বসাবো, তো দেখলাম যে না, সোনা মায়ের জন্য খাবারটা করি, আগে চাটনিটা করে নিই, তারপরে এঁচোড়ের তরকারিটা বসিয়ে পরে অল্প আঁচে হবে, তখন না হয় আমি সোনামাকে খাবারটা খাইয়ে নেব। তো আপনাদেরকে তো বললামই প্রথমে যে এই টমেটোগুলো একটু আধ কাঁচা আধ পাকা রয়েছে, তো সেই কারণে গলতে একটু বেশিই টাইম লাগবে। তো সেই কারণে আমি ওই ঢাকা চাপা দিয়ে দিয়ে গলিয়ে নিলাম,
খুব সুন্দর গলে গিয়েছে কিন্তু। আর ওই যে অল্প পরিমাণে মিষ্টির রস ছিল সেই দিনে অনুষ্ঠান বাড়ির মিষ্টির রসটা মা ফুটিয়ে পরে রেখেছিল, বেশ ভালোই রয়েছে কিন্তু। তো ওইটাই অল্প পরিমাণে টমেটো চাটনিটার মধ্যে দিলাম। এই মিষ্টির রস দিয়ে যদি টমেটো চাটনি করা হয় বেশ কিন্তু ভালো লাগে। আর আজকে টমেটো চাটনিটির মধ্যে আরেকটি নতুন জিনিস দেবো, এই যে আমাদের বাড়ির আমাদা জানেন তো, সোনামায়ের পাপা আগে যখন পটল চাষ করতো তখন ওই পটল বাড়িতেই আমাদাটা লাগিয়েছিল, প্রচুর পরিমাণে হয়েছে, মিনিমাম ওই 1 বস্তা 1.5 বস্তা মতো হয়েছে। তো ঠাকুমারাই বললো যে অল্প পরিমাণে দিয়ে, খুব একটা বেশি দিস না তাহলে ভালো লাগবে না। তো সেই কারণে ওই নামানোর আগে অল্প পরিমাণে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। চাটনিটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, এখনও টেস্ট করে দেখিনি কেমন হয়েছে, তবে দেখে তো মনে হচ্ছে বেশ খেতে ভালোই লাগবে। যাই হোক চলুন এরপরে এঁচোড়ের তরকারিটিও চাপিয়ে দিই। টমেটো চাটনিটি চাপিয়ে একবার সোনামায়ের কাছে গিয়েছিলাম, ও টয়লেট করেছিল, ওইটা চেঞ্জ করে দিয়ে এলাম আর অল্প পরিমাণে জল খাইয়ে দিয়ে এলাম। এই গ্রীষ্মকালে বাচ্চারা যদি খাবার খেতে না চায়, খাবার খাওয়ার জন্য জোর করবে না, বেশি পরিমাণে জলটা খাওয়াবেন। কারণ আমি যে ডাক্তারকে বলেছি আমাকে ডাক্তার ওইটাই সাজেস্ট করেছেন, যারা যদি খাবার খেতে না চায় তাহলে জল বা তাল মিষ্টির শরবত ওই সকল খাবার একটু বেশি খাওয়াবেন, লিকুইড জাতীয়। তো যাই হোক চলুন, মশলাটার এর আগের দিনকে যেমনভাবে বসিয়েছিলাম ঠিক সেম আজকে সেইভাবেই বসালাম, কারণ এর আগের দিনের তরকারিটা সকলেই বলছিল খুব সুন্দর লাগছিল। এঁচোড়ের কিছুটা আলুও এর আগের দিনের মতো অল্প পরিমাণে ম্যাশ করে রেখেছিলাম, পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর দাঁড়ান, অল্প পরিমাণে চিনি দিয়ে দিই, যে কোনো মশলা তরকারিতে অল্প পরিমাণে চিনি না দিলে ভালো লাগে না। আর আজকে আরেকটা এক্সট্রা জিনিস দিলাম, সেটা হচ্ছে অল্প পরিমাণে গরম মশলা। এই যে এই মুহূর্তে একদম সব কিছু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, বেশ ভালো করে ফুটেও গিয়েছে, আর সোনামাকে আমার খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক এসে পরে দেখলাম আমার এঁচোড়ের তরকারিটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে দুটো জায়গায় করে রেখে দিই, একটি রাতের জন্য আর একটি দুপুরের জন্য। এখন ঘড়ির কাঁটায় ওই 11:30 মতো বাজবে। এই মুহূর্তে আমি স্নান করে এলাম, রান্না তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে সোনামাকে ঘুম পাড়িয়েছিলাম, তারপরে রান্নার শালারে সব কিছু বাগিয়ে নাতা দিয়ে পরে আমি স্নান করতে গিয়েছিলাম। আজকে যেহেতু সোনামায়ের পাপা বাড়িতেই রয়েছে, তো সেই কারণে সোনামায়ের পাপাকে বলে গিয়েছিলাম সোনামাকে দেখবে। আজকে মায়ের বাড়িতেই সোনামাকে নিয়ে যাব, কারণ মা বললো যে আজকে সোনামাকে নাকি শ্যাম্পু বডি ওয়াশ সব করিয়ে দেবে। ছোটো থেকে মাই বেশিরভাগ করায়, যেহেতু মা আমার কাছেই রয়েছে, তো সেই কারণে আমি না এইসব খুব একটু বেশি পারি না, মাই ওইটা বেশি ভালো পারে, সোনামাকে স্নান করানো, বডি ওয়াশ মাখানো, শ্যাম্পু করানো। তো যাই হোক শাশুড় মা এখনও পর্যন্ত খাবার খায়নি, তো শাশুড় মায়ের মাঝে মাঝে একটুকু গ্যাসের আর প্রবলেম হয়, তো সেই কারণে মাকে বলছিলাম যে তোমার এই অবস্থার জন্য তুমি কিন্তু নিজেই দায়ী হবে, কারণ তুমি টাইমে মোটেও খাবার খাও না। সকাল থেকে যদি খাবার খেয়ে স্নান করে এসব কাজ করে তাহলেও তো হয়, মা সব কাজ বাগিয়ে পরে তারপরেই খাবার খায়, তো সেই কারণে একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় আর তখন শরীরটাও একটু খারাপ হয়ে যায়। তো যাই হোক মা নিচে দিকে গেল একবার, তো মা বললো যে খেপি রসুনগুলো একবার রোদে দিয়ে দে, রসুনের যে তাড়িগুলি কালকে বেঁধে রেখেছিল। নিচেতে হয়তো বাবা এসেছে কোনো কারণে ডাকছিল, তো সেই কারণে মা গেল। আর আমাদের নিজেদের চাষের বুট কলাই হয়েছে, মা ওগুলোই বাগাচ্ছিল। অল্পখানেই রয়েছে, মাকে বললাম স্নানটা করে এসে খাবার খেয়ে না হয় বাগাও। মা বললো সে না না, আর 5 থেকে 10 মিনিট মতো লাগবে, আর উঠবো না, একেবারে স্নান করতে চলে যাব বাগিয়ে পরে। তো যাই হোক এদিকে রসুনগুলো মেলে দিয়েছি, মা ওইদিকে আবার বললো বুট কলাইয়ের যে খোসাগুলি ছিল ওগুলো একবার রোদে দিয়েছে, ওগুলোর থেকেও নাকি আরও কিছু কলাই বেরোবে যদি ওগুলোতে ঘা দেওয়া হয়। তো মা বললো ওগুলো ভালো করে মিলে দেবো, তো সেই কারণে আরেকটা পর্দা ওই ঝাপটার খুলে দে আর ওই সাইডটাই করে দে, ওই সাইডটায় বেশ ভালো রোদ্দুরটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। তো যাই হোক চলুন নিচেকে যাই, সোনামা উঠলো নাকি কে শ্যাম্পু করেছে বেটু? কি গো, আইকে শ্যাম্পু করে দিয়েছে তোমাকে? ওই ওই কই রে? এ সন্টু, তুমি কি দিয়ে ভাত খাচ্ছ গো? আর মামাম কি রেঁধেছে? শাক আর ডাল? হ্যাঁ, শাক খাও কি গো? এই 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 এলে 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 খেলো খেলো খেলো, খাও, দাও দাও গো। কি তা কথা বলো তুমি? কি গো, আর ওগুলো কে ছড়িয়েছে বলো? ওগুলো কে ছড়িয়েছে? কে ছড়িয়েছে? পাপা? পাপা তুমি নও? কি না? ওইটা কি?
ঘড়ির কাটায় মিনিমাম ওই বিকাল 4:30 মতো বাজে। আজকে আমাদের বাড়িতে হবে একটা নতুন রেসিপি। মানে এই সিজনে এই রেসিপিটা হয়তো কারোর বাড়িতে হবে না। এই সিজনে এই জিনিসটা পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনারা হয়তো ভাবছেন কি এমন জিনিস। তো এটা আমার শাশুড়ি মাই কুড়িয়েছিল, তো ওই ধারে ঠাকুমাকে দিয়েছিল। আমার পাড়াতে বাপের বাড়ি আপনাদেরকে তো বলেছি, তো ঠাকুমাকে দিয়েছিল। তো ঠাকুমাই মেরে দিয়ে পরে মায়ের হাতে পাঠিয়েছে, মা দিয়ে গেল। তো এটা আমি মাখিয়ে নিই প্রথমে ময়দার সাথে, তো তারপরে না হয় ঠাকুমাকে ফোনটা করব, ঠাকুমা আসবে। যেহেতু দিদিভাই নেই, দিদিভাই থাকলে আমি আর দিদিভাই করে নিতাম, দিদিভাই নেই বলেই আমি ঠাকুমা আর আমি করব। দেখবেন কি জিনিস, এই যা টান টান। আপনারা কি বুঝতে পারছেন এটা কি বাটে? এটা হচ্ছে তাল। তাল এটা মিনিমাম ওই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস করে পাওয়া যায়। তবে এই আনসিজনে দুটো মতো পেয়েছিল ছোট ছোট, তো ওইটারই মা ঘষে দিয়ে পাঠিয়েছে। আর এই যে সব সরঞ্জাম নিয়ে বসে গিয়েছি। এটাতে আছে ময়দা, এটাতে আছে গুড়, এটা আছে নুন। তো বলছিল যে এই তালের রুটি বা পরোটা করলে নাকি অল্প পরিমাণে গুড় দেওয়া হয়, তো সেই কারণে গুড়টা নিয়ে বসেছি। তো যাই হোক, চলুন এটা মাখিয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওইদিকে আবার মেঘও করেছে একটু আধটু, তো সেই কারণে ভয় লাগছে, তাড়াতাড়ি করে নিই, নাহলে ঝড় উঠলে আবার করতে পাবো না, যেহেতু আমাদের কাঠের উনুনে হবে। তো যাই হোক, চলুন ময়দাটা মাখিয়ে নিই। হয়তো টাইটেল বা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছিলেন যে আজকে কিছু একটা স্পেশাল কিছু রয়েছে। তো সত্যি কথা বলতে, যারা এই খাবারটি পছন্দ করে, অনেকে কিন্তু তালটা পছন্দ করে না, আবার অনেকের মোস্ট ফেভারিট খাবার হচ্ছে তাল। যাদের এই খাবারটি মোস্ট ফেভারিট, তাদের কিন্তু এখনকার দিনে এই খাবারটা অমৃতর মতনই লাগবে। তো যাই হোক, আজকে শাশুড়ি মা বললাম না সকাল থেকেই কলাই বাগাচ্ছে, তো বিকালেও কলাই বাগাতেই গিয়েছি। তো সেই কারণে বিকেলে টুকিটাকি যে কাজ থাকে যাবতীয় সব কিছু সেরে নিয়েছি, আর সোনামাকে খাবারও খাইয়ে দিয়েছি। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 4:30 মতো বাজছে। এই মুহূর্তে মাকে ফোন করেছিলাম যে মা ঠাকুমাকে পাঠিয়ে দাও, কারণ আমি গুড়ের আর পরিমাণটা খুব একটা ভালো বুঝতে পারি না। আর ঠাকুমা যদি আসে আমি না হয় বেলে দেবো, ঠাকুমা না হয় সেঁকে নেবে, যেহেতু আমি সেঁকতে খুব একটা বেশ ভালো পারি না। তো সেই কারণে ঠাকুমাকেই বললাম তুমি না হয় সেঁকে নাও। আর এর ময়দাটির মধ্যে তালের পাল্পটা পুরোটা দিয়ে দিলাম যতটা পরিমাণে ছিল। আর গুড়ের পরিমাণটা দেখলেন তো, যে এই তালটা বলছিল ঠাকুমা যে অল্প পরিমাণে মিষ্টি আছে, তো সেই কারণে কম করেই দিলাম। তো প্রথমে এটা সিম্পল রুটি বেলছি আমি। ওই যে শুধু রুটিগুলি হলো, ওগুলি মিনিমাম 7টা থেকে 8টা মতো করেছি। সোনা মায়ের পাপার জন্য 4টে মতো করেছি, আর ওই দাদা ভাইয়ের জন্য 5টা মতো করেছি, কারণ ওরা এই তালের জিনিস খুব একটা বেশি পছন্দ করে না। আর বাদ বাকি যে সদস্যগুলি রয়েছে আমাদের বাড়ির, সকলেই তালের জিনিসগুলি খাবে। ঠাকুমাকে বিশেষ করে আমি বেলতে দিলাম না, কারণ আমি খুব একটা ভালো সেঁকতে পারি না, আর ঠাকুমারও পাগুলি নিয়ে বসতে অসুবিধা হয়। ঠাকুমার যেহেতু একটু বাতের প্রবলেমটা রয়েছে, এই কারণে বিশেষ করে ঠাকুমা হাঁটুগুলি মুড়ে বসতে পারে না, পাগুলি মিলেই বসে। তো আমি উনুনটারে ধরিয়ে দিলাম, ঠাকুমাকে বললাম তুমি না হয় শুধুমাত্র সেঁকে নাও। তো ওই শুধু রুটিগুলো হয়ে গিয়েছে, এরপরে তালের রুটিগুলি হচ্ছে। তালের রুটি ওই 10টার থেকে 15টা মতো করেছি, যেহেতু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা পরোটা খুব একটা পছন্দ করে না, তেলের জিনিস, ওরা রুটিটাই পছন্দ করে। তো সেই কারণে বিশেষ করে 10টা থেকে 15টা মতো ঠাকুমা প্রথমে রুটিগুলি করে নিচ্ছে, তারপরে বাদ বাকিগুলি ঠাকুমা বললো যে পরোটা বেলে দে, কারণ তালের পরোটা নাকি বেশি খেতে ভালো লাগে। তো এই উনুনে আমি খুব একটা রুটি ভালো সেঁকতে পারি না, আর আমরা যে গ্যাসে সেঁকবো, আমাদের গ্যাসের খুব একটা বেশ ভালো জোর নেই। আর এই আঁচে রুটি করলে অনেকজনা খুব একটা বলে যে বেশ ভালো হয় না, তবে আমাদের বরাবরই যেহেতু এই কাঠের জালে রুটি করা হয়, বেশ ভালো কিন্তু ফুলে। আপনারা হয়তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে রুটিগুলো কতটা সুন্দর ফুলছে। মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে থাকে, কারণ বেনার প্রবলেমের জন্যও হয়তো মাঝে মাঝে কোথাও একটু কুচ পড়ে যায়, তখন হয়তো রুটিটা ফুলে না। বা এর আগের রুটিটাই যেমন দেখলেন অল্প পরিমাণে লিক হয়ে গেল, রুটিটা আর ফুললো না। তো ওই লিক আরে হয়ে গেলে তখন একটুকু রুটিটা ফোলার প্রবলেম হয়, তাছাড়া কিন্তু খুব একটা প্রবলেম হয় না। তো যাই হোক, ওইদিকে ঠাকুমার রুটিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে আমি একে একে পরোটাগুলো বেলে দিচ্ছি। তো আমি আগে না পরোটা খুব একটা বেশ ভালো বেলতে পারতাম না, তবে ঠাকুমা একবার শিখিয়ে দিয়েছিল যে 3 কণা মতো বেলবি, 3টে কোণ একবার করে টেনে দিবি, তাহলেই কিন্তু পরোটা সমান সমান হয়ে যাবে। আর পরোটা নাকি খুব একটা বেশি পাতলা করলে খুব একটা খেতে ভালো লাগে না। আর ঠাকুমার আজকে আবার একটা নতুন টেকনিক দেখলাম, এই তাওয়াটিতেই নাকি 3টে পরোটা একসাথে করবে। ঠাকুমাকে কিন্তু আমি প্রথমে বললাম যে ঠাকুমা এই পরোটাগুলো কিন্তু হবে না, ভালো শেখা যাবে না। তো ঠাকুমা বললো তুই শেষকাল পর্যন্ত দেখ না ভালোভাবে শেখা যায় কি না। তবে এই পুরনো দিনের মানুষগুলির কাছ থেকে না একটা দুটো জিনিস বেশ ভালো পরিমাণে শেখা যায়। আমরা হয়তো সেগুলো 1 ঘন্টা ধরে করব, কিন্তু সেই মানুষগুলি সেই কাজটি হয়তো 5 মিনিটে করে দেবে। এই পরোটাগুলো হয়তো আমরা একটি একটি করে 3বার করতাম, কিন্তু ঠাকুমা কিন্তু এই 3টে পরোটাই একসাথে করে দিল, কাজটাও এগিয়ে রইল আর টাইমটাও বেঁচে গেল।
কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? তুমি খাবে? বাবালি, কি গরম লাগছে? ছিঁড়ে দেবো একটু করে? হ্যাঁ, কি গো? ওই পেটু, গরম লাগছে? হ্যাঁ, এটা কি বলো তো? এর তালের পরোটা, তুমি প্রথম খাবে। দাঁড়াও, ছিঁড়ে দিচ্ছিলাম। বলে এ নাও, এ নাও। বলি বাবালি বাবালি, ভালো লাগছে না? কি গো, ভালো লাগছে না বেটু? ওই মামা হওয়ার পর থেকে ওকে প্রথমবার এই তালের কোনো জিনিস দিতে গেলাম। আর ও পরোটা আরে খেতে পছন্দ করে, তো সেই কারণে বিশেষ করে দিতে গেলাম। তবে খুব একটা বেশ ওর ভালো লাগলো না। আপনারা হয়তো নিজের চোখেই দেখলেন যে ও পরোটাটা প্রথমে মুখে নিল, তারপরে কিন্তু বের করে দিল। তো যাই হোক, ও পরোটাটা খেলো না, নষ্টই করছিল, তো সেই কারণে ওর কাছ থেকে নিয়ে চলে এসেছি। নাহলে গোটা গায়ে আরে তেলটা আরে লাগিয়ে দেবে। তো যাই হোক, আমি আজকে আবার আলাদা কম্বিনেশন করে খাচ্ছি। ওই যে এঁচড়ের তরকারিটি করেছিলাম, ওর সাথে পরোটা দুটো নিয়েছি। সত্যি বলছি, খেতে এতটা সুন্দর লাগছে কি বলবো। আর ঠাকুমা আরে আবার ওইদিকে চা দিয়ে খাচ্ছে। এরকম কম্বিনেশন পেলে আমি হয়তো 3-4টে পরোটা এক নিমেষেই খেয়ে নেবো। তবে অতগুলি পরোটা খেলে হয়তো একটু বেশিই চাপ হয়ে যেত, তো সেই কারণে দুটো মতো খেলাম। এটাই আমাদের শরীরের পক্ষে ঠিক আছে। ওদেরকে হয়তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের হলুদ আর আমাদাও লাগিয়েছে। আজকে চাটনির মধ্যে অল্প পরিমাণে আমাদাও তো দেখালাম। তো এই যে দেখুন, এখন মিনিমাম ওই 5:45 মতো বেজে গিয়েছে। ওই ধারে ঠাকুমা এসেছে, আপনারা তো দেখলেনই। তো ঠাকুমা বললো যে হলুদগুলো বার করে দে, তাহলে না হয় ওই যে সরু সরু পংগুলি রয়েছে ওগুলি কেটে দেবে, তাহলে সেদ্ধ করতে পারবে। আর সেদ্ধ করে না হলুদ গুঁড়ো হবে। আপনাদেরকে সব কিছুই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাবো, কিভাবে সেদ্ধ করছে, কিভাবে হলুদ গুঁড়ো করছে। ওই যে ওই সাইডটায় এক বস্তা দেখলেন মা ঢালাঢালি করছে। আর এই যে এই দিকে এই বস্তাটি রয়েছে, এই 2 বস্তা হচ্ছে হলুদের পরিমাণটা কিন্তু বেশ ভালোই হয়েছে, অনেক দিন আমাদের খাওয়া যাবে। আর এই যে এই সাইডে যে 1.5 বস্তাটা দেখছেন, এগুলি হচ্ছে আমাদা। এই আমাদাটা খুব একটা বেশি প্রয়োজন হয় না, এগুলো বিয়ে বাড়িতে চাটনি তারে দিতেই বেশি একটা প্রয়োজন হয়। এগুলো তরকারি পাতিতে খুব একটা বেশি দেয় না, তো ওই বিয়ে বাড়িতে একটু বেশি প্রয়োজন হয়। এই আমাদাটি যখন থেকে এনেছে আমি শুধু একটি করে বক ভাঙছি আর এর ঘ্রাণটা শুনছি, কারণ এটার ঘ্রাণটা অনেকটাই সুন্দর, জানেন তো। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।